আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। পদার্থবিজ্ঞান বিভাগ লক্ষ্মীপুর সরকারি কলেজের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা যে যে অবস্থানে থেকে আজ আমার এই অনলাইন ক্লাসে সংযুক্ত হচ্ছ, সবাইকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আমাকে আজ আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এবং আমাকে সুস্থ রেখেছেন। তাই আমি শুকরিয়া আদায় করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমার কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয়ের প্রতি, যার সুন্দর দিক নির্দেশনার মাধ্যমে এই অনলাইন ক্লাসগুলো পরিচালিত হচ্ছে। আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমার বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান জনাব ডক্টর মোহাম্মদ মোজাহিরুল হক স্যারের প্রতি, যার সমন্বয়ের মাধ্যমে আমাদের পদার্থবিজ্ঞান বিভাগের ক্লাসগুলো অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করার আমরা সুযোগ পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা যে যে অবস্থানে আছো সবাই সুস্থ আছো এবং আমরা নিজ নিজ অবস্থানে থেকে স্বাস্থ্যবিধি মেনে এই মহামারীকে আমরা মোকাবেলা করব, এটাই আমাদের দৃঢ় প্রত্যাশা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে তোমরা অনেকেই সংযুক্ত হয়ে গেছো এবং যারা সংযুক্ত এখনও হতে পারে নাই, আমি তোমাদেরকে ছোট্ট রিকোয়েস্ট করব, তোমরা নিজ নিজ আইডি থেকে তোমার সহপাঠীদেরকে মেনশন করবে এবং ক্লাসটিকে একটু শেয়ার করবে, তাহলে অধিক সংখ্যক শিক্ষার্থী ক্লাসটি দেখার সুযোগ পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ তাপ গতিবিদ্যা ও বিকিরণ এই অধ্যায়ের ক্লাসটি পরিচালনা করব। তোমরা জানো, রুটিন থেকে অবগত আছো। তা আমি আর অন্য প্রসঙ্গে কথা না বলে আমি সরাসরি আমাদের যে ক্লাসের প্রেজেন্টেশনের কার্যক্রম আছে, আমি সেই কার্যক্রমে চলে যাচ্ছি। তোমরা যথারীতি কাগজ, কলম এবং ক্ষেত্র বিশেষে বই সাথে রাখতে পারো এবং আমরা আমাদের প্রেজেন্টেশনে চলে এসেছি। ওকে, তার আগে আমি তোমাদের কাছ থেকে একটু রিপ্লাই চাইবো। আমার সাউন্ডটা তোমরা ঠিক মতো বুঝতে পারতেছো কিনা একটু যদি কমেন্টে জানাও, তাহলে আমি উপকৃত হব। এবং যথারীতি আমাদের যে ক্লাসগুলো আমরা পরিচালনা করে আসছি, সেই ক্লাসগুলো পরিচালনার ক্ষেত্রে আমরা তোমাদেরকে যে সকল নির্দেশনা দিয়ে থাকি, আজও সেই একই নির্দেশনা। তোমরা দয়া করে কমেন্টের মাধ্যমে আমার সাথে সংযুক্ত থাকবে, তাহলে আমি বুঝবো যে তোমরা আমার সাথে সংযুক্ত আছো। ওকে, তাহলে আজকের ক্লাসে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ আলম, প্রভাষক, লক্ষ্মীপুর সরকারি কলেজ, লক্ষ্মীপুর। এবং আমাদের দ্বিতীয় অধ্যায়ের উপর এটি চতুর্থ লেকচার। এর আগে আমরা 3টি সফল লেকচার তোমাদের সামনে উপস্থাপন করেছি। আজ এটি চতুর্থ লেকচার, আশা করি তোমাদের কাজে লাগবে। হ্যাঁ, এর মধ্যে তোমরা রিপ্লাই করেছো, সবাই সাউন্ড শুনতে পাচ্ছ, আমি তোমাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওকে,
আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিক সম্পর্কে একটু অবগত হই। তোমরা জানো দ্বিতীয় অধ্যায় গ্যাসের গতিতত্ত্ব অধ্যায় নিয়ে আমরা এর আগে 3টা ক্লাস পরিচালনা করেছি। আজ এটি আমাদের চতুর্থ ক্লাস। এইখানে আমরা সংকট, তাপমাত্রা, চাপ, আয়তন এগুলো নিয়ে কথা বলবো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের আরেকটা টপিকস ভ্যান ডার ওয়ালস এর রাশিমালা, এটা নিয়ে কথা বলবো। তো তোমরা জানো পরীক্ষায় প্রশ্ন যদি তোমরা অ্যানালাইসিস করো তাহলে দেখবে যে ভ্যান ডার ওয়ালস এর রাশিমালা এই জায়গা থেকে প্রত্যেক বছরই যে কোনো বিভাগেই প্রশ্ন থাকে। তাই আমাদের আজকের ক্লাসটা আমরা এই 2টা টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব, আশা করি তোমাদের কাজে লাগবে। আবার একটু রিকোয়েস্ট করি তোমাদেরকে, যারা যে সকল সহপাঠী এখনও লাইভ ক্লাসের সাথে সংযুক্ত হয় নাই, আসলে তোমাদের এই মুহূর্তে উপস্থিতি খুবই নগণ্য। আমি এতে সন্তুষ্ট হতে পারছি না, কারণ অনার্স ফার্স্ট ইয়ারে আমার এখানে প্রায় 100 জন শিক্ষার্থী আছে। তাহলে সেক্ষেত্রে 50% যদি সংযুক্ত হও তাহলে কিন্তু 50 জনের মতো হয়। তাহলে সেক্ষেত্রে আমরা খুবই নগণ্য সংখ্যক এই মুহূর্তে সংযুক্ত আছি। কিন্তু আমি আবারও মনে করে দিতে চাই, এই ক্লাসগুলো কিন্তু আমাদের ফর্মাল ক্লাস এবং এই ক্লাসগুলো আমাদের উপস্থিতি আমরা কিন্তু কাউন্ট করি। তোমরা যারা উপস্থিত থাকবে অবশ্যই রুল নাম্বারটা কমেন্টে জানাবে, তাহলে আমি এই রুল নাম্বারগুলো কিন্তু আমাদের কাউন্ট হবে। ওকে, বারবার বিষয়টাকে সতর্ক করে দিচ্ছি। এরপরও যারা সংযুক্ত হবে না, তারা যদি ডিপার্টমেন্টের কোনো রোশানলে পড়ো, ডিপার্টমেন্টের সহযোগিতা না পাও, সেটা আসলে তারা দুর্ভাগ্যবানই হবে। ওকে, তাহলে আমরা আমাদের মূল আলোচনা চলে যাচ্ছি। তাহলে বুঝতে পেরে তোমরা সবাই বুঝতে পারতেছো যে আমরা আজকে 2টা প্রধান টপিক নিয়ে আলোচনা উপস্থাপন করব। একটি হলো ভ্যান ডার ওয়ালসের রাশিমালা, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, এবং আরেকটি হলো সংকট তাপমাত্রা, সংকট চাপ এবং সংকট আয়তন নিয়ে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা শুরুতে ভ্যান ডার ওয়ালসের রাশিমালার বিভিন্ন দিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আমি তোমাদের অবগতির জন্য জানাচ্ছি, এই মুহূর্তে আমাদের লাইভে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব গিয়াসউদ্দিন আহমেদ ভুইয়া স্যার সংযুক্ত হয়েছেন। আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওকে, তা আমরা ভ্যান ডার ওয়ালসের রাশিমালাটা প্রথমে প্রতিষ্ঠা করব। এই প্রতিষ্ঠা করার সময় লক্ষ্য করে আমরা যেভাবে আলোচনাটাও শুরু করতে চাচ্ছি, কোনো পদার্থের ভৌত অবস্থা এবং প্রকৃতি নির্দিষ্টভাবে জানতে হলে 3টি রাশি জানা প্রয়োজন। আসলে তাপ বিজ্ঞানের চলরাশি হলো 3টা। প্রথমটি হলো চাপ, দ্বিতীয়টি হলো তাপমাত্রা এবং তৃতীয়টি হলো কি আয়তন। চাপ, তাপমাত্রা এবং আয়তন এই 3টি বিষয় সম্পর্কে, এই 3টি রাশিকে ভৌত অবস্থা বলা হয়। অতএব যে সমীকরণ দ্বারা নির্দিষ্ট পরিমাণ পদার্থের চাপ, তাপমাত্রা ও আয়তনের মধ্যে সম্পর্ক প্রকাশ করা যায় এবং যে কোনো 2টি রাশির মান জানা থাকলে তৃতীয় রাশির জানা যায়, তাকে অবস্থার সমীকরণ বা ইকুয়েশন অফ স্টেট বলে। তোমরা জানো আদর্শ গ্যাসের জন্য অবস্থার সমীকরণটি হলো পিবি ইকুয়াল আরটি। তাপ বিজ্ঞানের অন্যতম প্রধান ভিত্তি হচ্ছে এই সূত্রটি। তবে এখানে হয়তো কোনো কোনো ক্ষেত্রে আমরা পিবি সমান এন আরটিও ব্যবহার করে থাকি। এন যদি 1 মোল গ্যাসের জন্য বিবেচনা করি তাহলে পিবি ইকুয়াল আরটি, এসব তোমরা জানো। এই সূত্রটি আদর্শ গ্যাসের চাপ, আয়তন ও পরম তাপমাত্রার মধ্যে সম্পর্ক নির্দেশ করে। সেজন্য এই সূত্রকে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ বলা হয়। এখন বিষয়টা একটু তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই সূত্রটা আদর্শ গ্যাসের জন্য। কারণ আমি যদি বলি যে তুমি একটা আদর্শ গ্যাসের উদাহরণ দাও, আসলে এরকম কোনো গ্যাস প্রকৃতিতে নেই। আমি আবারও মনে করিয়ে দিতে চাই, আদর্শ ধারণাটাই কাল্পনিক। এটা একটা তোমার অনুমানযোগ্য। তুমি মনের মতো করে সব কিছু তোমার মতো করে সাজিয়ে দেওয়াটাই কি আদর্শ। কিন্তু বাস্তবে আদর্শের সকল বৈশিষ্ট্য কিন্তু সম্পূর্ণ কোনো বস্তু বা কোনো গ্যাস কিন্তু পাওয়া যাবে না। তাই আমাদের বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাসের মধ্যে ভিন্নতা আছে। পিবি ইকুয়াল টু আরটি বা পিবি ইকুয়াল টু এনআরটি, এই সূত্রটি কিন্তু বাস্তব গ্যাসগুলোর ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখন ধরো বাস্তব অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, হাইড্রোজেন গ্যাস, এই যে গ্যাসগুলো আছে, এই গ্যাসগুলো কিন্তু পিবি ইকুয়াল আরটি সূত্র মানে না। তাহলে কেন মানে না? এখানে একটা বিগ কোশ্চেন অ্যারাইজ হচ্ছে যে কেন বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের সমীকরণটা মানে না। এটার কারণ আমাদের আজকের লেকচারে আমরা উপস্থাপন করব। এবং তাহলে আদর্শ গ্যাসগুলো কোন সূত্র মানে?
এখানে আরেকটা কোশ্চেন অ্যারাইজ হয়, তাহলে সেটা নিয়েও আমরা এখানে আলোচনা করব। আগে একটু বলে রাখি, আদর্শ গ্যাস রূপের যে সূত্রটা মানে সেটা হলো ভ্যান্ডার ওয়ালসের রাশিমালা বা ভ্যান্ডার ওয়ালসের সমীকরণ, সেটা আদর্শ গ্যাস রূপ মানে। তাহলে সেই সমীকরণ সম্পর্কে আমাদের জানা অত্যাবশ্যকীয়। ওকে, গতিতত্ত্ব যেটা আমরা এই অধ্যায়ের প্রথম লেকচারেই আমরা দিয়েছিলাম, আদর্শ গ্যাসের গতিতত্ত্ব এবং গতিতত্ত্বের স্বীকার্য নিয়ে আমরা কথা বলেছি, মনে পড়ে তো তোমাদের? তাহলে গতিতত্ত্ব অনুসারে আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি প্রতিপাদনের সময় ধরে নেওয়া হয়েছিল যে, এখন সেখানে আমরা প্রায় 15টা গতিতত্ত্বের বৈশিষ্ট্য আলোচনা করেছি। এখন এই 15টা বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু আমাদের সবগুলো বৈশিষ্ট্য কিন্তু বাস্তব গ্যাস সমূহ মানে না। যারা আমার ওই ক্লাসগুলো ধারাবাহিকভাবে করেছ, তোমাদের মনে আছে নিশ্চয়ই, আমি সেখানে বলেছিলাম এই 15টা বৈশিষ্ট্যের মধ্যে বা স্বীকার্যের মধ্যে 2টা স্বীকার্য বাস্তব গ্যাসগুলো মানে না। সে একটা স্বীকার্য হলো চাপের স্বীকার্য, আর একটা স্বীকার্য হচ্ছে আয়তনের স্বীকার্য। তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ এবং আয়তনের যে দুটি স্বীকার্য দেওয়া হয়েছে, সেই দুটি স্বীকার্যে ভুল আছে, সীমাবদ্ধতা আছে বাস্তবে এখানে। তাহলে কোথায় সীমাবদ্ধতা, তাহলে তার কারেকশন রূপ কী হবে, সংশোধিত রূপ কী হবে, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। আসলে এই যে আলোচনাটা আমি উপস্থাপন করতেছি এটা আমার নিজের আলোচনা নয়, এটা হচ্ছে ভ্যান্ডার ওয়ালসের যে আলোচনা গবেষণা সেটারই ফলশ্রুতি আমরা এখানে উপস্থাপন করতেছি। তাই ভ্যান্ডার ওয়ালস কীভাবে বাস্তব গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করেছেন কিংবা আদর্শ গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যে ত্রুটি নির্ণয় করেছেন এবং কীভাবে তিনি ব্যাখ্যা উপস্থাপন করেছেন, সেই বিষয়গুলো আমরা এখন তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমার এতক্ষণ পর্যন্ত যে অ্যানালাইসিস করেছি সেটা বুঝতে পেরেছ। তাহলে আসো, 2টা ত্রুটির কথা বলেছি। একটা হলো গ্যাসের অণুগুলোর আকার খুবই নগণ্য, সেখানে একটা স্বীকার্য ছিল এটা যে গ্যাসের আকার অণুগুলো খুবই ক্ষুদ্র সদৃশ এবং এই আকারগুলো অতি, তাদের দূরত্বের তুলনায় আকার অতি নগণ্য। অর্থাৎ আচ্ছা, এখন এই যে অতি নগণ্য বলছে, এই জন্য আদর্শ গ্যাসের সমীকরণ পিবি ইকুয়াল আরটি বা পিবি ইকুয়াল এনআরটি, এই সমীকরণটি প্রতিষ্ঠা করার সময় সেখানে গ্যাসের আয়তনকে বিবেচনা করা হয়। গ্যাসের অণুগুলোর যে আয়তন আছে ইন্ডিভিজুয়াল, সে আয়তনটাকে বিবেচনা করা হয়। এর ব্যাখ্যা আমি একটু পরে আবার দিচ্ছি। 2 নম্বর হলো অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল নেই, আমি এটা বলেছিলাম, কিন্তু অথচ তারা প্রতিনিয়তই কিন্তু গ্যাস সাধারণ দেওয়ালের সাথে ইভেন নিজেদের সাথে কি হয়, সংঘর্ষে লিপ্ত হয়। তাহলে এখানে আকর্ষণ বল নেই, তার মানে চাপ নেই কথা বলা যাবে, চাপ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদের এই 2টি স্বীকার্য আমাদের আদর্শ গ্যাসের গতিতত্ত্বে ছিল। আমরা এই 2টি স্বীকার্যকে এখন অ্যানালাইসিস করি, এখানে প্রকৃত ত্রুটি কোন জায়গায় এবং সংশোধন করলে তার কি হবে সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। তো পরবর্তী স্লাইডে আমরা বিষয়গুলো উপস্থাপন করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারতেছো, তাই না? একটু কমেন্ট করবে প্লিজ। তাহলে আমরা কিন্তু বাস্তব ক্ষেত্রে বিশেষত উচ্চ চাপে অণুর আকার উপেক্ষণীয় নয় এবং উচ্চ চাপে অণুগুলো পরস্পরের কাছাকাছি আসে, ফলে আণবিক আকর্ষণ ও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। 1879 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ভ্যান্ডার ওয়ালস গতিতত্ত্বের উপরে উল্লিখিত স্বীকার্য দুটিকে সংশোধন করেন, অর্থাৎ একটা আয়তনজনিত সংশোধন আর হলো কি চাপজনিত সংশোধন করেন এবং আদর্শ গ্যাস সমীকরণ পিবি ইকুয়াল এনআরটিকে পরিবর্তন করে একটি সমীকরণ প্রবর্তন করেন। তার নাম অনুসারে এই সমীকরণটিকে ভ্যান্ডার ওয়ালস এর সমীকরণ বলে। তাহলে আমরা এখন যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হলো, একটা হলো চাপজনিত সংশোধনটা কি হবে, এটা নিয়ে এখন কথা বলবো। তা আমরা এখানে একটা গ্যাস আধার বিবেচনা করছি এবং এই গ্যাস আধারের মধ্যে 2টা কণার কথা আমরা বলতেছি, যে অ্যারো চিহ্ন দ্বারা দেখিয়েছি এগুলোর গতির অভিমুখ যে কোনো দিকে হতে পারে, তাই এখানে আমি কয়েকটা গতির অভিমুখ তোমাদের সামনে উল্লেখ করেছি। ওকে, এখন আসো আমরা অ্যানালাইসিসটুকু কীভাবে করছি লক্ষ্য করো। গ্যাসের চাপের উপর গ্যাস অনুসরণের আকর্ষণ বলের প্রভাব পড়বে এবং বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযুক্ত চাপ পি এর পরিবর্তে পি প্লাস আন্তঃআণবিক আকর্ষণ বল হবে। এখন এই যে আদর্শ গ্যাসের সমীকরণ বা গ্যাসের গতিতত্ত্ব বলছে শুধু চাপ পি, কিন্তু এই যে আন্তঃআণবিক আকর্ষণ বল, সেখানে বলছে আকর্ষণ বল নেই, তাই আন্তঃআণবিক আকর্ষণ বল নেই, এই জায়গাটা কি হচ্ছে, শূন্য বিবেচনা করা হয়েছে। কিন্তু যখন উচ্চ চাপ গ্যাসের মধ্যে প্রয়োগ করা হয় তখন কিন্তু গ্যাসের অণুগুলো দূরে দূরে না থেকে তারা কিন্তু কাছাকাছি চলে আসে। কাছাকাছি চলে আসবে কেন,
নিশ্চয়ই একটা অণু আরেকটা অণুকে খুব কম করে হলেও এখানে আন্তঃনিক একটা আকর্ষণ এখানে কাজ করতেছে। আমরা জানি দূরত্বের সাথে আকর্ষণ বলের সম্পর্ক কি, বর্গমূলের ব্যস্তানুপাতিক। এবং যখন উচ্চ চাপ প্রয়োগ করে গ্যাসের অণুগুলোকে পরস্পরের সংকোচন ঘটানো হবে, অর্থাৎ কাছাকাছি নিয়ে আসা হবে, তখন গ্যাসের যে অণুগুলোর মাঝামাঝি যে ইন্টারমলিকুলার স্পেস অর্থাৎ আন্তঃনৈবিক স্থান, এই স্থানের মানটা কমে যাবে। তাই একটা অণু থেকে আরেকটা অণু দূরত্ব কমে যাবে। একটা অণু থেকে আর একটা অণু দূরত্ব যদি কমে যায়, তাহলে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক যে সম্পর্ক এফ ইজ প্রপোর্শনাল 1/r², এখান থেকে কি বল বেড়ে যাবে, আকর্ষণ বল বাড়বে। তাহলে এক্ষেত্রে কিন্তু তোমার একটা সংশোধন আমরা করতে পারি। তাহলে সংঘর্ষের ফলে যে চাপ সৃষ্টি হয়েছে সেই চাপের সাথে আরও একটা আকর্ষণ বলজনিত একটা বল বা চাপ সেখানে কি হবে, যুক্ত হবে। ভ্যান ডার ওয়ালস এই অ্যানালাইসিসটুকু করেছেন। তাহলে ভ্যান ডার ওয়ালস দেখান যে ভি আয়তনের এই পুরো যে পাত্রটা আছে, এই পাত্রটার আয়তন যদি আমরা ভি ধরি এবং এটার মধ্যে এন মোল বাস্তব গ্যাসের জন্য আন্তঃআণবিক আকর্ষণ বলজনিত চাপের মান হবে এই যে এখানে যেটা দেখানো হয়েছে পি প্লাস আন্তঃআণবিক আকর্ষণ বল। তাহলে এখানে এ একটি ধ্রুবক এবং এই ধ্রুবকের মান আকর্ষণ বলের মানের উপর নির্ভরশীল, সুতরাং বাস্তব গ্যাসের প্রকৃত চাপ হবে। তাহলে লক্ষ্য করি এখানে একটা টার্মস মিসিং হয়ে গেছে এই জায়গায়, সরি, যেটা একটা হচ্ছে মান a n²/v², এই রাশিটা হতো আর কি এখানে। তাহলে আমি আবার একটু পড়ে নিচ্ছি, তোমরা একটু কারেকশন করে নিও। ভ্যান ডার ওয়ালস দেখান যে ভি আয়তনের এন মোল বাস্তব গ্যাসের জন্য আন্তঃআণবিক আকর্ষণ বল জনিত চাপের মান a n²/v² হবে। এই রাশিটা এখানে বাদ পড়ে গেছে। এখানে এ একটি ধ্রুবক এবং এ ধ্রুবকের মান আকর্ষণ বলের মানের উপর নির্ভরশীল, সুতরাং বাস্তব গ্যাসের প্রকৃত চাপ হবে। তাহলে ওই যে এই অংশটুকু পি প্লাস আন্তঃআণবিক আকর্ষণ বল, তাহলে পি এটা হলো সংঘর্ষের ফলে সৃষ্ট চাপ প্লাস আকর্ষণজনিত বা আন্তঃআণবিক আকর্ষণজনিত যে বল সেটা মান কত, ভ্যান ডার ওয়ালস সেটা গাণিতিকভাবে অ্যানালাইসিস করে বের করেছেন a n²/v²। তাহলে দেখো পিবি ইকুয়াল এনআরটি সমীকরণ শুধু পি ব্যবহার করা হয়েছে, কিন্তু আমরা এখন কিন্তু শুধু পি ব্যবহার করতে পারবো না, আমরা ব্যবহার করতে হবে পি প্লাস a n²/v²। চাপের মান আরও কি বৃদ্ধি পাবে আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণে। তবে এটা কখন, যখন গ্যাসের মধ্যে উচ্চ চাপ প্রয়োগ করা হবে। যখন নিম্ন চাপ থাকবে তখন কিন্তু অণুগুলো দূরে দূরে থাকবে, তখন আকর্ষণ বলটা নগণ্য, সেটা হিসাবে আসবে না। যখনই উচ্চ চাপ প্রয়োগ করা হবে তখন কিন্তু তোমার গ্যাসের অণুগুলো পরস্পর নিকটে চলে আসবে, অর্থাৎ আন্তঃআণবিক দূরত্ব কমে যাবে, তাই আন্তঃআণবিক আকর্ষণ বলটা বাড়বে। সে প্রেক্ষাপটে আমরা পি প্লাস a n²/v² এই ফর্মুলাটাকে আমরা ব্যবহার করব। তাহলে মোট চাপ হচ্ছে এটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি চাপজনিত যে সংশোধনটা আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি বুঝতে পেরেছ। একটু দয়া করে কমেন্ট করবে চাপজনিত যে বিষয়টা আমি উপস্থাপন করেছি এটা তোমরা বুঝতে পেরেছো কিনা। এরপরে আমি আলোচনা করব আয়তনজনিত সংশোধন, যেটা আমি পরবর্তী স্লাইডে দেখাচ্ছি। আয়তনজনিত সংশোধন, আচ্ছা, আয়তনজনিত সংশোধন করার আগে আমি একটা উদাহরণে যেতে চাই। সেটা কেমন, ধরো তুমি যে কক্ষে অবস্থান করতেছো এই কক্ষের মধ্যে কোনো আসবাবপত্র নাই, পুরো কক্ষটা ফাঁকা। এখন এটার মধ্যে মনে করো দুই একটা পিঁপড়া হাঁটাহাঁটি করতেছে। এখন তোমাকে যদি বলা হয় রুমের মধ্যে কি কিছু আছে, তুমি বলবা না, রুমের মধ্যে পুরোটাই কি ফাঁকা আছে। কিন্তু তুমি যদি মলিকুলার স্পেসে ব্যাখ্যা করো তাহলে তুমি দেখবে যে পিঁপড়াটা অতি নগণ্য, ঠিক আছে, কিন্তু পিঁপড়া একটা কি আয়তন আছে। তাহলে সে যখন রুমের মধ্যে থাকবে তাহলে রুমের মোট আয়তন থেকে ওই পিঁপড়া আয়তনটুকু কমে যাবে, বাদ দিতে হবে, তাহলে অবশিষ্ট জায়গাটা খালি আছে। কি এরকম চিন্তা করতে হবে, এরকম চিন্তা করা যাবে তো। তাহলে আমার গ্যাসে ওই পিঁপড়ার সাথে যদি আমি গ্যাসের অণু বিবেচনা করি, গ্যাস অণুগুলো তো অতি নগণ্য, খালি চোখে দেখা যাবে না, কিন্তু তার মানে কি সেখানে সে কোনো আয়তন দখল করে নাই, এই কথা কি আমি বলতে পারবো? এই কথা আসলে বলতে পারবো না। তাহলে এখানে আয়তন যে ভির কথা বলা হয়েছে সেই ভিটা কিন্তু আসলে প্রকৃত ভি নয়। তাহলে আমরা যদি ভ্যান ডার ওয়ালসের ধারণা অনুযায়ী যাই তাহলে আমরা দেখব, ধরো আমি এখানে একটা গ্যাসের পাত্র দেখিয়েছি, তার মধ্যে দুইটা অণু বা একটা অণু যাই বলো না কেন সেটার ব্যাস আছে, ক্ষুদ্র হইলেও তার কি আছে, একটা ব্যাস আছে
এবং তারপরে তোমার সেটা যখন এই পুরো আয়তন পাত্রের মধ্যে অবস্থান করবে তখন তার নির্দিষ্ট যে আয়তন আছে আয়তনের পরিমাণ জায়গাটা সে দখল করবে। তাহলে এখানে মোট আয়তন থেকে এই দখলকৃত আয়তনটা বিয়োগ করতে হবে, তাহলে আমার প্রকৃত আয়তন পাবো। হ্যাঁ, এর মধ্যে তোমরা অনেকেই রিপ্লাই করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কন্টিনিউ করার জন্য। একটু দয়া করে সবাই যদি রিপ্লাই করো আমি আরও খুশি হব, অনেকেই এখনো রিপ্লাই করো নাই। আচ্ছা, তারপর লক্ষ্য করো, মনে করি ভি আয়তন বিশিষ্ট এল এম, এখানে এমটা মুছে গেছে, এল এম এন ও পাত্রের ভিতর এ একটি ডি ব্যাসযুক্ত অণু, এখানে এ একটা গ্যাস অণুর কথা বর্ণনা দিচ্ছি। যদি এল এম মানে পুরো দূরত্বটা এস দূরত্বটা আর কি, এখানে এস হয়ে গেছে, এটা এম হবে, এল এম ইকুয়াল ও এন, নিচের বাহুটা ও এন ইকুয়াল এস, অর্থাৎ এখানে দৈর্ঘ্যটা যদি এস হয় তাহলে অণুটি ও এল দেওয়াল থেকে মানে এই দেওয়াল থেকে এম এন দেওয়ালে ফিরে আসতে, এখান থেকে এখানে ফিরে আসতে যে দূরত্ব অতিক্রম করবে তার 2s নয়। এখন লক্ষ্য করো, এই গ্যাস অণুটা এই জায়গা থেকে যাত্রা শুরু করছে, ঠিক আছে, কিন্তু সে পুরোটা আসে এই দেওয়ালে আসে ধাক্কা খেলো, কিন্তু সে কি আসলে কি এস দূরত্ব অতিক্রম করছে, বা এখান থেকে আবার এখানে চলে গেছে এস দূরত্ব অতিক্রম করছে? এস দূরত্ব অতিক্রম করে নাই, বরং কি এস থেকে তার যে ব্যাস আছে এই ব্যাসের পরিমাণ দূরত্বটা তার কি হবে, কম হবে, কারণ তাতে এক পাশ জায়গা লেগে গেছে। তাহলে এভাবে সব অণুর কথা বিবেচনা করলে অণুগুলো সঞ্চারণের জন্য যে কার্যকর আয়তন পাওয়া যায় তা কিন্তু মোট আয়তন ভি অপেক্ষা কি হবে, কম হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় সিম্পল অ্যানালাইসিসটুকু আমরা সবাই বুঝতে পেরেছি। তাহলে এখন এক মোল বাস্তব গ্যাস অণুর নিজস্ব আয়তন বি হলে এন মোল গ্যাসের জন্য মোট কার্যকর নিজস্ব আয়তন হবে এন বি, অর্থাৎ বাস্তব গ্যাস অণুসমূহের মুক্ত চলাচলের জন্য মুক্ত স্থানের সংশোধিত বাস্তবিক আয়তন হবে এই যে মোট আয়তন যেটা, এটা থেকে এন বি যে আয়তনটা আছে আয়তনটা বিয়োগ হয়ে যায়। তাহলে দেখো আয়তনের একটা সংশোধন আমরা পেয়ে গেলাম। তাহলে চাপের সংশোধনে কি পি এর সাথে একটা রাশি যোগ হচ্ছে, আর আয়তনের সংশোধনে কি হচ্ছে, পি ভি থেকে একটা অংশ কি হচ্ছে, বিয়োগ হচ্ছে। এই দুইটা সংশোধন নিয়ে আমরা সংশোধিত যে সমীকরণটি সেটা আমরা এখন উপস্থাপন করব, যেটা বাস্তব গ্যাসের সমীকরণ নামে পরিচিত। এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি গ্যাস অণুসমূহ নিজস্ব আয়তন এবং তাদের মধ্যে বিদ্যমান আন্তঃআণবিক আকর্ষণ বল বিবেচনায় এনে ভ্যান ওয়ালস পিবি ইকুয়াল এনআরটি আদর্শ গ্যাস সমীকরণে প্রয়োজনীয় সংশোধনী এনে বাস্তব গ্যাসের জন্য যে সংশোধিত সমীকরণটি উপস্থাপন করেন তাকে ভ্যান ওয়ালস বা বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ বলে। এই ভ্যান ওয়ালসের সমীকরণটি আমরা এখন দেখব, সেটি হচ্ছে তোমার এই পি প্লাস উপরের সমীকরণটা যেটা দেখতে পাচ্ছি, পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার সমান ভি মাইনাস এন বি ইকুয়াল এন আর টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে এটা বাম পক্ষ আগে ছিল পিভি, পিভি ইকুয়াল এন আর টি, আর এখন হচ্ছে পি এর সাথে একটা রাশি যোগ হয়েছে ওই যে সংশোধন করে আমরা যেটা পেয়েছি, এবং ভি থেকে একটা রাশি বিয়োগ হয়েছে, এই দুটো সংশোধন হয়েছে, সংশোধন হয়ে আর ডান পক্ষ যেটা আছে এনআরটি, এনআরটি ঠিক আছে। এখানে পি হলো বাস্তব গ্যাসের চাপ, এ এন স্কোয়ার ভি স্কোয়ার আন্তঃআণবিক আকর্ষণের জন্য চাপ সংশোধন, বি হচ্ছে গ্যাস পাত্রের আয়তন, এন বি হচ্ছে অণুসমূহের কার্যকরী আয়তনজনিত সংশোধনী, এন হচ্ছে গ্যাসের মূল সংখ্যা, আর হচ্ছে গ্যাস ধ্রুবক, এবং টি হচ্ছে পরম তাপমাত্রা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক সময় 1 নম্বরের প্রশ্নে আসে যে বাস্তব গ্যাসের সমীকরণটি লিখো, তখন এই প্রথম যে সমীকরণটা ভ্যান ডার ওয়ালসের এটা লিখতে হয়, অথবা আসবে ভ্যান ডার ওয়ালসের সমীকরণটি লিখো, তখন তুমি লিখতে পারো, অথবা আসবে কখন ভ্যান ডার ওয়ালসের সমীকরণটি প্রযোজ্য হবে, কখন প্রযোজ্য হবে, উচ্চ চাপে এবং নিম্ন তাপমাত্রা রাখতে পারে, এটা এখানে লেখা নেই, উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রা এটি প্রযোজ্য হবে। আর যদি বলা যায় আদর্শ গ্যাসের সমীকরণটি কখন প্রযোজ্য হবে, নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রা, উল্টা, নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায় পিবি ইকুয়াল এনআরটি, আর উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রায় পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল কত, এনআরটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সানজিদা চৌধুরী রিপ্লাই করেছেন, রাফি মেহেদি হাসান রাফসান এখন মনে জয়েন করেছেন দেরি করে, কারণ এর আগে খেয়াল করি নাই। ওকে, তো আশা করি আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটা তোমাদের সামনে উপস্থাপন করেছি আমরা বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকেই কিন্তু ক্লাসে নাই,
আমি বিষয়টা খুবই মানে রিমাইন্ডার রাখলাম। কেন নাই, তোমরা যারা ক্লাসের সঙ্গে যুক্ত হও নাই, যারা এই মুহূর্তে সংযুক্ত আছো, তোমরা তাদেরকে একটু ইনভাইট করো, তাদের ক্লাসের সাথে সংযুক্ত হয়। ওকে, তাহলে এই পর্যন্ত কি ভ্যান ডার ওয়ালসের সমীকরণ যদি আসে, ভ্যান ডার ওয়ালসের সমীকরণটি প্রতিষ্ঠা করা, তাহলে এই পর্যন্ত কিন্তু আলোচনা লিখতে হবে। এই যে চাপজনিত সংশোধন, আয়তনজনিত সংশোধন, এগুলো কিন্তু সব কিছু আমাদের বলা লাগবে, লেখা লাগবে। প্রিয় শিক্ষার্থীগুলো এই পর্যন্ত বুঝতে পেরেছি নিশ্চয়ই? একটু রিপ্লাই করো প্লিজ বুঝে থাকলে। তাহলে আমরা ভ্যান ডার ওয়ালসের সমীকরণ, এই সমীকরণও আবার ত্রুটি আছে, সেই ত্রুটিগুলো কি কি সেটা আমরা এখন দেখব। যদিও পিবি ইকুয়াল আরটি গ্যাস সমীকরণ বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, সরি বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, তথাপি ভ্যান ডার ওয়ালসের সমীকরণ আরও অনেক বেশি উপযোগী। এখন ধরো আমরা পিবি ইকুয়াল আরটি, এটাকে তো বিভিন্ন গ্যাসের কার্যক্রম হিসাব নিকাশের সঙ্গে ব্যবহার করি, তাই না? যদিও সেখানে ভুল হয়, তাই অধিকতর গ্রহণযোগ্য সমীকরণ কোনটা? ভ্যান ডার ওয়ালসের সমীকরণ। কিন্তু ইহো সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়, ইহার কিছু ত্রুটি পরিলক্ষিত। ত্রুটিগুলো লক্ষ্য করো। ভ্যান ডার ওয়ালস সমীকরণে এ এবং বি এর ধ্রুবক, এ এবং বি দুইটা ধ্রুবক আছে না? চাপের মধ্যে একটা ধ্রুবক এ, আয়তনের মধ্যে একটা ধ্রুবক কি বি। ধ্রুবক তাপমাত্রা চাপের সঙ্গে সামান্য পরিবর্তিত হয়। সামান্য তাহলে ভ্যান ডার ওয়ালসের সমীকরণে এ এবং বি এই ধ্রুবক তাপমাত্রা চাপের সঙ্গে সামান্য পরিবর্তিত হয়। আচ্ছা, খ নম্বরে বলছে ভ্যান ডার ওয়ালসের সমীকরণ হতে জানা যায় সংকট আয়তন ভিসি, যেটা আমরা আজকের ক্লাসে আলোচনা করব। সংকট আয়তন ভিসি ইকুয়াল 3বি, কিন্তু পরীক্ষালব্ধ মান হয় 1.4বি হতে 2.8বি এর মধ্যে। কিন্তু আমরা গাণিতিকভাবে কাজ করলে আসে কত? 3বি আসে মাত্র, ঠিক আছে? কিন্তু আসলে এটা রেঞ্জটা কত? 1.4 থেকে 2.8বি এর মধ্যে থাকে। তাহলে এখানেও একটা ত্রুটি আছে। আমার প্রিয় শিক্ষার্থী সঞ্জিদা চৌধুরী সমীকরণটা আবার বুঝাতে বলছে। সমীকরণটা তো খুবই সিম্পল সমীকরণ। তুমি পিবি ইকুয়াল এনআরটি সমীকরণটা তো জানো, তাহলে সেখানে পি এর পরিবর্তে আমাদের আসতেছে সংশোধিত চাপের সমীকরণটি, যেটা আমরা এর আগে চাপজনিত সংশোধন করেছি, পি প্লাস এ এল স্কোয়ার বাই ভি স্কোয়ার। এটা হলো পি এর পরিবর্তে, আর ভি এর পরিবর্তে আয়তনের যে সংশোধনটা করেছি সেটা এখানে আসবে ভি মাইনাস কত এন বি, আর ডান পক্ষ তো ঠিকই আছে। এটা মূলত পিবি ইকুয়ালটা আরটি সমীকরণটাই, তাই না? তাহলে এখানে আমরা যদি বাস্তব গ্যাসের ক্ষেত্রে বলি, তাহলে চাপের একটা সংশোধন আছে, আয়তনের একটা সংশোধন আছে, দুটো সংশোধন আমরা এখানে ব্যবহার করে তারপরে লিখছি। আশা করি বুঝতে পেরেছি। তাহলে ভ্যান ডার ওয়ালস সমীকরণ দুইটা ত্রুটি আমরা এখানে দেখলাম। আচ্ছা, এর পরবর্তী স্লাইডে আসি। আরো কিছু ত্রুটি আছে। ভ্যান ডার ওয়ালসের সমীকরণে প্রাপ্ত ভিসি মানে সংকট আয়তন, সংকট চাপ এবং সংকট তাপমাত্রা এর মান অনুযায়ী, এগুলো কিন্তু আজকে আলোচনা করব, একটু ধৈর্য ধরো। ভিসি, পিসি এবং টিসি মানে সংকট আয়তন, সংকট চাপ এবং সংকট তাপমাত্রা এর মান অনুযায়ী আর টিসি বাই পিসি ভিসি এই রাশিটার মান আসে 8/3 ইকুয়াল, এটার মান হয় 2.67 হয়, কিন্তু পরীক্ষালব্ধ মান হয় 3.7। তাহলে এখানেও কিন্তু একটা ত্রুটি আছে, ঠিক আছে? আমাদের আছে 2.67 আর পরীক্ষালব্ধ মান আসে কত? 3.7। তাহলে এই জায়গাতেও আমাদের একটু কি আছে? ত্রুটি আছে। আচ্ছা, তারপরে খেয়াল করি আমরা আরেকটা ত্রুটি লক্ষ্য করো। ভ্যান ডার ওয়ালসের সমীকরণ হতে প্রাপ্ত অনুরূপ অবস্থার সমীকরণ সকল পদার্থের ক্ষেত্রে সকল তাপমাত্রায় প্রযোজ্য হলেও সংকট তাপমাত্রায় ইহা প্রযোজ্য নয়। তাহলে এখানেও কিন্তু একটা পার্থক্য, একটা ত্রুটি আছে। তাহলে আবার একটু পড়ছি, এটা ভ্যান ডার ওয়ালসের সমীকরণ হতে প্রাপ্ত অনুরূপ অবস্থার সমীকরণ সকল পদার্থের ক্ষেত্রে সকল তাপমাত্রায় প্রযোজ্য হলেও সংকট তাপমাত্রায় ইহা প্রযোজ্য নয়। আমার মনে হয় আমরা বিষয়টা বুঝতে পেরেছি। আরেকটা ত্রুটি আছে, দেখো, সংকট তাপমাত্রার নিচে ভ্যান ডার ওয়ালসের সমীকরণতে প্রাপ্ত সমষ্ণ পি বনাম বি রেখাগুলি পরীক্ষালব্ধ রেখাগুলির অনুরূপ হয় না। অর্থাৎ থিওরিটিক্যাল বিষয়গুলো নিয়ে যদি লেখচিত্র অঙ্কন করা হয় আর পরীক্ষালব্ধ মান নিয়ে যদি লেখচিত্র অঙ্কন করা হয়, দুই জায়গায় কি দেখা যায়? ত্রুটি দেখা যায়। তাহলে এখানেও আমার কি আছে? একটা ত্রুটি আছে। তাহলে আমরা 5টা ত্রুটি আমরা ভ্যান ডার ওয়ালস সমীকরণে দিলাম।
এগুলো কিন্তু ছোট প্রশ্ন হিসেবে পরীক্ষা আসতে পারে। আশা করি তোমরা এই বিষয়গুলোকে একটু গুরুত্ব দিয়ে পড়বে। এবার আসো ভ্যান ডার ওয়ালসের সমীকরণ লৈখিক ব্যাখ্যা, মানে একটা লেখচিত্র আছে, যদি পরীক্ষা আসে যে ভ্যান ডার ওয়ালস সমীকরণটিকে লেখচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো, তাহলে কিন্তু এখন যে স্লাইডে যা দেখবা এগুলো লিখতে হবে, কেমন? তা আশা করি তোমরা বুঝতে পারবে বিষয়টা। হ্যাঁ, আসলে আজকের যে আবহাওয়াটা খুবই অনুকূলে নয়, প্রতিকূল একটা আবহাওয়া, কারণ আকাশে ঘুমরা বা বৃষ্টি হচ্ছে অনেক জায়গাতেই, তাই হয়তো নেটওয়ার্ক জনিত কোনো সমস্যা থাকতে পারে, এটা আমি বুঝতে পারছি। এই জন্য হয়তো বা আজকে ক্লাসে প্রেজেন্ট কম আছো। তবে যারা এই মুহূর্তে প্রেজেন্ট হতে পারো নাই, তোমরা দয়া করে পরে যখন নেটওয়ার্ক সচল হবে বা ভালো হবে তখন তুমি ক্লাসটি করে নিবে। আচ্ছা, এরপরে খেয়াল করো, আমরা এক মোল গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালসের সমীকরণ, মানে যে সমীকরণটা আমরা প্রতিষ্ঠা করেছি সেখানে একটা এন স্কোয়ার ছিল, তাই না? এখন আমরা যদি এন এর মানে এক 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 বিবেচনা করি, মানে এক মূল বিবেচনা করি, তাহলে পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল কত? আর টি। এটা হলো এক মোল গ্যাসের জন্য। পরীক্ষা কিন্তু এভাবেও আসতে পারে যে এক মোল গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালসের সমীকরণটা লিখবে, তখন আর এন লেখা লাগবে না, ঠিক আছে? তখন শুধু এনটা বাদ দিয়ে তারপর সমীকরণটা লিখবে। ওকে, আমরা পরবর্তী স্লাইডে লেখচিত্রের ব্যাখ্যাটা দিব। ভ্যান ডার ওয়ালসের সমীকরণের রৈখিক ব্যাখ্যা। আচ্ছা, এখানে আমরা যে সমীকরণটা এর আগে দেখাইছি সেই সমীকরণটাকে একটু গুণ করে দিয়েছে। দেখো, আমি আবার একটু পিছনে যাই, তাহলে বুঝতে সহজ হবে। তোমরা যদি খাতায় লেখো তাহলে কিন্তু এই জিনিসটা ধারাবাহিকগুলো বুঝতে পারবে। এই যে এখানে পি প্লাস এ বাই বি স্কোয়ার বি মাইনাস বি ইকুয়াল এটাকে গুণ করে দিচ্ছি, পি দিয়ে একবার বিকে, তাহলে পি বি মাইনাস পি ইন্টু ছোটো বি, আবার এখানে এটা দ্বারা গুণ করবে এ বাই বি স্কোয়ার ইন্টু বি মাইনাস এ বাই বি স্কোয়ার ইন্টু বি, এটাই এখানে করছি দেখো। হ্যাঁ, এই যে গুণটা করেছি, হ্যাঁ, ইকুয়াল আর টি। তাহলে এখানে পি বি কিউব উভয়পক্ষকে বি স্কোয়ার দ্বারা আবার গুণ করছি, উভয়পক্ষকে বি স্কোয়ার দ্বারা গুণ করলে পি বি কিউব প্লাস এ বি মাইনাস পি বি স্কোয়ার, এটা তোমরা একটু করে নেবে, ইকুয়াল এই লাইনটা পাবা। উভয়পক্ষকে কি দ্বারা গুণ করেছি? বি স্কোয়ার দ্বারা গুণ করেছি। এখন পি দ্বারা ভাগ করে এবং বি এর অবরোহী ঘাতে আমরা পাই, এখানে যাইবে কথাটা একটু বেশি চলে আসছে, এটা বাদ দিবে। তাহলে আমরা পি দ্বারা ভাগ করেছি, তাহলে এই যে সমীকরণটা লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটাকে আমরা কি দ্বারা ভাগ করব? পি দ্বারা ভাগ করব, এবং বি এর যে ঘাতগুলো আছে সেই ঘাতগুলোকে আমরা একটু সাজিয়ে লিখবো আর কি। হ্যাঁ, তাহলে বি এর সবচেয়ে বড় ঘাত কোনটা? এখানে বি কিউব, তাহলে বি কিউব পি দ্বারা ভাগ করলে থাকবে শুধু বি কিউব মাইনাস, তারপরে বি এর সবচেয়ে বড় ঘাত হচ্ছে বি স্কোয়ার। এখন তাহলে এখানে একটা রাশি আছে, এখানে একটা রাশি আছে, এই দুইটা রাশিকে পক্ষান্তর করে যদি বি স্কোয়ার কমন নিয়ে আসি তাহলে এই রাশিটা থাকবে, পি দ্বারা ভাগ হচ্ছে কিন্তু, তাহলে একটা পি এখান থেকে আবার বাদ যাবে। আচ্ছা, প্লাস তারপরে হচ্ছে বি এর ঘাত একটা এ বি, তাহলে এ বি বাই পি মাইনাস এখানে এ বি বাই কত? পি। তাহলে আমরা একটু উচ্চ থেকে নিম্ন আকারে এটাকে লিখলাম। তারপর লক্ষ্য করো, ইয়ে একটি বি এর ত্রিঘাত সমীকরণ, কারণ এখানে বি এর পাওয়ার কত আছে? 3 আছে, তাহলে এটা বি এর একটি কি ত্রিঘাত সমীকরণ, এবং এর 3টি বীজ বা মূল আছে। সুতরাং পি এর একটি মানের জন্য বি এর 3টি মান পাওয়া যায়। পি এর একটা মানের জন্য বি এর কয়টা মান আসবে? 3টা। কোনো গ্যাসের এ এবং বি এর মান জানা থাকলে একটি নির্দিষ্ট তাপমাত্রা বি এর মান নির্ণয় করা যায়। ওই মানগুলি হতে পি বনাম বি সমষ্ণ লেখ পাওয়া যাবে। ভ্যান ডার ওয়ালসের সমীকরণ হতে প্রাপ্ত ওই সকল লেখকে ভ্যান ডার ওয়ালসের লেখ বলা হয়। কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালসের লেখচিত্র আমরা দেখবো এখন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হচ্ছে আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি। এখন আসো, এটা লেখচিত্র আমরা এখানে দেখাচ্ছি কার্বন ডাই অক্সাইড গ্যাসের জন্য, একটু বুঝতে চেষ্টা করতে হবে। অ্যান্ড্রোস এর পরীক্ষালব্ধ সমষ্টি, অ্যান্ড্রোস একজন সায়েন্টিস্ট, এর পরীক্ষালব্ধ সমষ্টি রেখার সাথে এর যথেষ্ট মিল রয়েছে। কেবল বি সি ডি ই এফ, বি এফ পয়েন্টগুলো খুঁজে বের করবে। বি সি ডি ই, এটা হচ্ছে সরি বি সি ডি ই এফ, মানে এদিক থেকে আসছে।
হ্যাঁ, এই বি সি ডি ই এফ নিচের লাইনটা, এই যে সাইনের মতো যে তরঙ্গ ঢেউয়ের আকৃতির, ঠিক আছে, ঢেউয়ের আকৃতির যে বিষয়টা আছে সেটা আমরা এখানে ব্যাখ্যা করতেছি। কেবল বিসিডিএফ রেখাটি অনুভূমিক নয়, চিত্র অতি স্পষ্টই প্রতীয়মান হয় যে একটি চাপের জন্য বি ডি ও এফ এই তিনটি বিন্দু, লক্ষ্য করো, এই বি বিন্দু, ডি বিন্দু এবং এফ বিন্দু এটা একই লাইনে আছে, তাই না? একই লাইনে আছে। একটি চাপের জন্য বি ডি ও এফ এই তিনটি বিন্দু তিনটি আয়তন নির্দেশ করতেছে। এখন ধরো এখানে চাপ একটা, আমরা এর আগে যে গাণিতিক রাশিমালা দেখছি আমরা বলছিলাম চাপ একটা, চাপের একটা মানের জন্য আয়তন কয়টা পাবো? আয়তন পাবো কয়টা? তিনটা। তাহলে দেখো এখানে মনে করো এই জায়গায় যদি চাপ, এটা ওয়াই অক্ষটা চাপ প্রকাশ করছি আর এক্স অক্ষটা কি আয়তন প্রকাশ করছি, তাহলে এখানে যদি চাপের একটা মান, মনে করো এখানে চাপের মান 10 অ্যাটমসফিয়ার, সাপোজ 10 অ্যাটমসফিয়ারের জন্য আয়তন তিনটা পাওয়া যাবে। এফ বিন্দুতে একটা আয়তন পাওয়া যাবে, ডি বিন্দুতে একটা আয়তন পাওয়া যাবে এবং বি বিন্দুতে একটা আয়তন পাওয়া যাবে। তাহলে সমীকরণের সাথে কিন্তু আমার এই লেখচিত্রটা মিলে যাচ্ছে। তাহলে এখানে সেটাই বলছি যে একটি চাপের জন্য বিডি ও এফ এর তিনটি বিন্দু তিনটি আয়তন নির্দেশ করছে। ইয়ার উচ্চ তাপমাত্রার সমষ্ণ রেখাগুলো বিবেচনা করলে দেখা যায় উচ্চ তাপমাত্রা মানে এখানে 1 2 3 4টা সমষ্ণ রেখা দেখাচ্ছে। সবচেয়ে নিচেরটা তাপমাত্রা সবচেয়ে কম, তার উপরেরটা তাপমাত্রা তার চেয়ে বেশি, তার উপরেরটা আরও বেশি, তার উপরেরটা সবচেয়ে বেশি তাপমাত্রায় আছে। তাহলে ইয়ার উচ্চ তাপমাত্রা সমস্যা রেখাগুলি বিবেচনা করলে দেখা যায় যে বিএফ অংশ ক্রমশ ছোট হয়ে আসছে। বিএফ লক্ষ্য করো, এই যে বিএফ যে লেখাটা আছে এই লেখাটা দেখো উপরের যে সেখানে কি ছোট হয়ে গেছে, তার উপরে যে আরো ছোট হয়ে গেছে, তার উপরে যে একেবারে নাই বললেই চলে। তাহলে আয়তন আস্তে আস্তে কি হচ্ছে? কমে যাচ্ছে। তাহলে ইয়ার উচ্চ তাপমাত্রার সমস্যা লেখাগুলি বিবেচনা করলে দেখা যায় বিএফ অংশ ক্রমশ ছোট হয়ে আসছে এবং আয়তনের তিনটি মূল মান ক্রমশ পরস্পর কাছাকাছি চলে আসতেছে। দেখো সবচেয়ে নিচে আয়তনের তিনটা মান, এটা যদি ভি1, এটা যদি ভি2, এটা যদি ভি3 হয়, তিনটা মানই কিন্তু ভিন্ন ভিন্ন। যতই তাপমাত্রা বাড়তেছে, উপর দিকে চাপ বাড়তেছে, তত কিন্তু এই মানগুলো কি খুব কাছাকাছি চলে আসতেছে। সংকট তাপমাত্রা 3 নং লেখে ওই তিনটি মূলের মান সংকট বিন্দু এইচ, মানে এই জায়গা যেটা সংকট বিন্দু এইচ এর সাথে মিশে গেছে, একবারে এক জায়গায় চলে আসছে। অর্থাৎ উক্ত বিন্দুতে একটি চাপের জন্য বি এর একটি বাস্তব মান পাওয়া যায়। এই জায়গায় এসে চাপ একটা কিন্তু আয়তনও কি একটা, কিন্তু যখন নিচে চাপ কমে যাচ্ছে তখন কিন্তু চাপ একটা যেন আয়তন তিনটা পাওয়া যাচ্ছে। আশা করি লেখাটা তোমরা বুঝতে পারতেছো, তাই না? একটু রিপ্লাই করবে প্লিজ। সংকট তাপমাত্রা 3 নং লেখে ওই তিনটি মূলের মান সংকট বিন্দু এইচ এর সাথে মিশে গেছে। অর্থাৎ উক্ত বিন্দুতে একটি চাপের জন্য বি এর একটি বাস্তব মান পাওয়া যাবে। অতএব জি এইচ সমষ্ণ লেখটি, মানে এইটা 3 নাম্বারটা, জি এইচ সমষ্ণ রেখাটি সংকট সমষ্ণ রেখা নির্দেশ করছে। ইয়ার উচ্চ তাপমাত্রার সমস্যা রেখাগুলি পরিলক্ষিত লেখচিত্র অনুরূপ, মানে এখান থেকে যখন আরো উপরের তাপমাত্রা উপরের দিকে যাবা তখন একটা চাপের জন্য একটা বিন্দুই আসবে, আর এখান থেকে যখন নিচের দিকে আসবা মানে নিম্ন তাপমাত্রায় আসবা তখন একটা চাপের জন্য একাধিক কি একটা চাপের জন্য তিনটা আয়তন পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমরা এই কথাটাই বলতে পারি। অতএব জিএইচ সমষ্ণ রেখাটি একটি সমষ্ণ রেখা নির্দেশ করে। ইয়ার উচ্চ তাপমাত্রা সমষ্ণ রেখাগুলি পরীক্ষালব্ধ লেখচিত্রের অনুরূপ। উপরে উল্লিখিত চিত্রে বিসি অংশ অতি সম্পৃক্ত বাষ্প, বিসি এই জায়গাটা কি অতি সম্পৃক্ত বাষ্প, এবং এপি অংশ অতি তপ্ত তরল, এসি অংশটা অতি তপ্ত তরল, ইডিসি অংশ না এফি অংশ সরি অতিতপ্ত তরল, এবং ইডিসি ইডিসি মানে এই অংশটা হ্যাঁ এই অংশটা চাপ বৃদ্ধির সাথে আয়তন বৃদ্ধি অর্থাৎ উত্তোলন নির্দেশ করে। অতএব এ কথা বলা যায় যে অ্যান্ড্রুস এর পরীক্ষালব্ধ লেখচিত্র এবং ভ্যান্ডার ওয়ালসের অবস্থার সমীকরণ বাস্তব গ্যাসের আচরণ প্রকাশ করে। মূলত অ্যান্ড্রুসের যে পরীক্ষাটা এটা মূলত হলো বাস্তব গ্যাসের জন্য অ্যান্ড্রুসের পরীক্ষাটা চাপ আয়তনের সাথে সম্পর্কযুক্ত। এটা আমরা নিচের ক্লাসে পড়েছি, ইন্টারমিডিয়েট শ্রেণীতে ছিল, কিন্তু আর তার সাথে মিল রেখে ভ্যান ডার ওয়ালসের সমীকরণটা আমরা এখানে অ্যানালাইসিস করতে পারি। তাহলে আমার মনে হয় পরীক্ষা যদি লেখচিত্রটা সম্পর্কে বর্ণনা আসে তাহলে শুরু থেকে আমরা গাণিতিক অ্যানালাইসিস করে তারপর সেটাকে যেভাবে উপস্থাপন করেছি তোমরা এটা আশা করে উপস্থাপন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো অবগত হয়েছো এই মুহূর্তে আমাদের লাইভে
সংযুক্ত হয়েছেন আমাদের বিভাগীয় প্রধান জনাব শ্রদ্ধেয় ডক্টর মোজাহারুল হক স্যার। স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। ওকে, তোমরা বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছো, একটু কমেন্ট করলে খুশি হব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে পরবর্তী আলোচনায় যাচ্ছি। কেমন? তো পরবর্তী আলোচনায় আমরা ভ্যান্ডার ওয়ালসের সমীকরণে আর কোনো বিষয় আছে কিনা আমরা একটু দেখে নিই। না, তাহলে আমাদের ভ্যান্ডার ওয়ালসের সম্পর্কে যা যা দরকার, প্রথমে আমরা সমীকরণটা প্রতিষ্ঠা করেছি, তারপরে ভ্যান্ডার ওয়ালসের সমীকরণের সীমাবদ্ধতা আলোচনা করেছি বা ত্রুটি আলোচনা করেছি, তারপরে আমরা ভ্যান্ডার ওয়ালসের সমীকরণকে গ্রাফিক্যালি উপস্থাপন করেছি। এখন আসো আমরা সংকট ধ্রুবক নিয়ে কথা বলবো। আসলে গ্যাসের চলরাশি কয়টি? তিনটি, একটা হলো চাপ, একটা হলো আয়তন, আর একটা হলো কি তাপমাত্রা। তাহলে সংকট ধ্রুবক এই তিনটা ক্রিটিক্যাল কন্ডিশনে। তাহলে সেই বিষয়গুলো কি, প্রত্যেক পদার্থের তিনটি ধ্রুবক থাকে, তাদেরকে সংকট ধ্রুবক বলে, যথা সংকট তাপমাত্রা ক্রিটিক্যাল টেম্পারেচার, তারপরে সংকট চাপ ক্রিটিক্যাল প্রেশার, সংকট আয়তন ক্রিটিক্যাল ভলিউম। তাহলে আমার এখানে এই তিনটা ধ্রুবক আছে, এই তিনটা ধ্রুবকের পরিচয় জানবো আমরা, এবং তারপরে এগুলার গাণিতিকভাবে অ্যানালাইসিস করে এগুলার রাশিমালা প্রতিষ্ঠা করবো, যেটা পরীক্ষা বড় প্রশ্ন হিসাবে আসে, সংকট ধ্রুবকগুলোর মান নির্ণয় করা। কেমন? তো এখন আমরা যদি বলি যে সংকট তাপমাত্রাটা কি, আসলে এই তিনটা রাশি তোমরা নিচের ক্লাসেও পরিচিত হয়ে এসেছো, তাই না? তারপরেও আমরা একটু আলোচনা করি। লক্ষ্য করো, প্রত্যেক গ্যাসেরই এমন একটি নির্দিষ্ট তাপমাত্রা আছে, যে তাপমাত্রার ঊর্ধ্বে হলে গ্যাসটির উপর যত অধিক পরিমাণ চাপ প্রয়োগ করা হোক না কেন, কিছুতেই তাকে তরলে পরিণত করা যাবে না। অতএব যে সর্বোচ্চ তাপমাত্রায় রেখে কোনো একটি গ্যাসের চাপ প্রয়োগ করে তাকে তরলে পরিণত করা যায়, তাকে সংকট তাপমাত্রা বলা হয়। একে টিসি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? আবার অনেক সময় আমরা এইভাবেও বলি যে, অর্থাৎ যে সর্বোচ্চ তাপমাত্রায় রেখে কোনো একটি গ্যাসে চাপ প্রয়োগ করে, এখানে কিন্তু কথা হচ্ছে কি প্রয়োগ করে আমরা সেটাকে তরলে পরিণত করবো, চাপ বাড়াবো। চাপ বাড়ালে আমরা তো জানি যে আজকের ভ্যান ডার ওয়ালস আলোচনায় আমরা বলেছি, যখন উচ্চ চাপ প্রয়োগ করা হবে তখন গ্যাসের অণুগুলো দূরে দূরে না থেকে তারা পরস্পরের কাছাকাছি চলে আসবে, অর্থাৎ গ্যাসটা তরলে পরিণত হবে। যে সর্বোচ্চ তাপমাত্রায় রেখে কোনো একটি গ্যাসে চাপ প্রয়োগ করে তাকে, শুধুমাত্র চাপ প্রয়োগ করে তাকে তরলে পরিণত করা যায়, সে তাপমাত্রাকে আমরা সংকট তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচার বলবো, এবং এটাকে আমরা টিসি বা টি ক্রিটিক্যাল দ্বারা প্রকাশ করে থাকি। মনে করি আমরা একটা উদাহরণে যাচ্ছি। মনে করি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের একটি সংকট তাপমাত্রা হলো 31.1 ডিগ্রি সেলসিয়াস। এটি দ্বারা বোঝায় যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে আমরা যে 31.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা তার নিচে রেখে কেবল চাপ প্রয়োগ করলে এটি তরলে পরিণত হয়ে যাবে, কিন্তু এর উপরে রেখে করলে কিন্তু এটাকে আমরা চাপে পরিণত করতে, তরলে পরিণত করতে পারবো না। তাহলে এটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সংকট তাপমাত্রা। তাহলে আশা করি সংকট তাপমাত্রার সংজ্ঞাটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা সংকট চাপ এবং সংকট আয়তন এই দুটো নিয়ে কথা বলবো। সংকট চাপ নিয়ে এখন কথা বলবো, ক্রিটিক্যাল প্রেশার। লক্ষ্য করো, সংকট তাপমাত্রায় কোনো গ্যাসকে তরলে পরিণত করতে সর্বনিম্ন যে চাপের প্রয়োজন হয়, তাহলে ওই যে আগের সংজ্ঞাটার সাথে এটা কিন্তু রিলেটেড। সংকট তাপমাত্রায় কোনো গ্যাসকে আমরা তরলে পরিণত করলাম, ঠিক আছে, কিন্তু ওই তরলে পরিণত করতে সর্বনিম্ন যে চাপ প্রয়োগ করলাম, চাপের এর চেয়ে বেশি করলেও কিন্তু সেটা তোমার তরলে পরিণত হবে, কিন্তু সবচেয়ে কম কতটুকু প্রয়োগ করেছি সেটা হচ্ছে আমার কি সংকট চাপ। একে আমরা পিসি দ্বারা প্রকাশ করি। একটা উদাহরণ দিয়ে বলি, মনে করি কোনো গ্যাসের সংকট চাপ 2 বায়ুমণ্ডল মানে অ্যাটমসফিয়ার। এটি দ্বারা বোঝায় সংকট তাপমাত্রায় পরীক্ষাধীন গ্যাসে সর্বনিম্ন 2 বায়ুমণ্ডল চাপ প্রয়োগ করলে গ্যাসটি তরলীভূত হয়। আশা করি বিষয়গুলো সংকট চাপ, সংকট তাপমাত্রা দুইটার সঙ্গে আমরা অ্যানালাইসিস করলাম। এরপরে আসো সংকট আয়তন, ক্রিটিক্যাল ভলিউম। এখানে বলছে দেখো, সংকট চাপ এবং তাপমাত্রায় একক ভরের কোনো গ্যাসের আয়তনকে সংকট আয়তন বলে। সংকট চাপ এবং তাপমাত্রায় একক ভরের কোনো গ্যাসের আয়তনকে সংকট আয়তন বলে। তাহলে সংকট চাপের যে কথাটা বললাম, সংকট তাপমাত্রা যে কথাটা বললাম, সংকট চাপ এবং সংকট তাপমাত্রায় একক ভরের কোনো গ্যাস যে আয়তন দখল করবে তাকে আমরা কি বলবো? সংকট আয়তন বলবো। একে আমরা ভিসি দ্বারা প্রকাশ করি। একটা উদাহরণ দিই, মনে করি কোনো গ্যাসের সংকট আয়তন 2.4 লিটার। এটি দ্বারা বোঝায়
সংকট তাপমাত্রা এবং সংকট চাপে 1 গ্রাম গ্যাসের আয়তন হবে 2.4 লিটার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। এই তিনটা সংজ্ঞা আমরা পরীক্ষা যদি আসে আশা করি পারবো। এখন আসো আমাদের আজকে আলোচনার সর্বশেষ আইটেম, সংকট ধ্রুবকগুলোর মান নির্ণয়। একটু অ্যানালাইসিসটা বড় হবে, আমাদের সময় আছে, আমরা শেষ করতে পারবো। সংকট ধ্রুবকগুলোর মান নির্ণয়, তাহলে কয়টা সংকট ধ্রুবক আছে? তিনটা। একটা হলো পিসি, একটা হলো টিসি, একটা হলো কি ভিসি, মানে তিনটা। অর্থাৎ সংকট চাপ, সংকট তাপমাত্রা, সংকট আয়তন। ভ্যান ডার ওয়ালসের এ ও বি ধ্রুবকের সাহায্যে সংকট ধ্রুবকগুলোর মান নির্দেশ করা যায়। এক মোল গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালসের সমীকরণটা, যেটা আমরা এর আগেও দেখিয়েছি, পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল আর টি, এটা আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, এটা কিসের জন্য? এক মোল গ্যাসের জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকে রিপ্লাই করতেছো, আমি খুবই আনন্দ বোধ করছি। তার মানে আমি বুঝতে পারতেছি তোমরা আমার কথাগুলোর সাথে মনোযোগ তোমাদের আছে, এবং সবাই যদি রিপ্লাই করো আমি আরো খুশি হব। তাহলে পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল আর টি। এখানে আমরা একটু এটাকে অ্যানালাইসিস করছি, কীভাবে লক্ষ্য করো, এই যেখানে ভি মাইনাস ভি এটাকে আর টির নিচে নিয়ে আসছে, এটা গুণ রাশি এখানে। তাহলে পি প্লাস এ বাই ভি স্কোয়ার আর টি বাই ভি মাইনাস ভি। এখানে আমরা পিটা বাম পক্ষে রেখে এ বাই বি স্কোয়ারটাকেও ডান পক্ষে নিই, অর্থাৎ চাপের রাশিগুলোকে এক পাশে রাখলাম, আয়তনের রাশিগুলোকে আরেক পাশে নিয়ে গেলাম। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরি, এবং 1 নংকে একবার অন্তরীকরণ করেছি, ডিফারেন্সিয়েশন তোমাদের জানা আছে। তাহলে ডিপি বাই ডিবি ভি এর সাপেক্ষে, তাহলে আমরা এখানে দুইটা রাশি হবে, একটা হলো ভি এর রাশি নিচে, তাহলে আমরা 1/x এর অন্তরীকরণ করলে কি হয়? মাইনাস 1/x স্কোয়ার। তাহলে সেই হিসেবে অনুযায়ী এটাকে করলে মাইনাস আর টি বাই ভি মাইনাস ভি হোল স্কোয়ার প্লাস, এখানে ছিল মাইনাস কিন্তু ওই যে বি স্কোয়ার নিচে আসি, তাহলে এখানে অন্তরীকরণ করলে প্লাস হবে, তাহলে 2a বাই বি কিউব। তবে এখানে আবার বি স্কোয়ার কিন্তু উপরে চলে গেছে, এখানে এক্স পাওয়ার এন এর অন্তরীকরণ করা হয়েছে। হ্যাঁ, এটা পারবে, এটা সিম্পল, এটা তোমাদের কাছে বোঝানোর কিছু নেই। আচ্ছা, ওকে। মিস্টার ইশতিয়াক আহমেদ মাহির, দুঃখ প্রকাশ করছে সময় মতো উপস্থিত হতে পারো নাই। অসুবিধা নেই, হয়তো নেটওয়ার্ক জনিত সমস্যা ছিল, আমি এটা বুঝতে পেরেছি। তারপরেও এখন যুক্ত হয়েছ, যতটুকু এখন কভার করবে, বাকিটা যখন ক্লাসটা শেষ হবে তখন কভার করবে। ধন্যবাদ। তাহলে আমরা এই 1 আর 2 নং সমীকরণ দুইটা বুঝতে পেরেছি। এখন আসো সংকট বিন্দুতে ক্রিটিক্যাল পয়েন্টের ক্ষেত্রে এই যে ক্যালকুলেশন ধারণা অনুযায়ী ডিপি বাই ডিবি এটার যে পরিবর্তনের হার, এই মানটা কত হবে? 0 হবে। সেক্ষেত্রে যখন আমরা ডিপি বাই ডিবি ইকুয়াল 0 বলবো এটার ক্রিটিক্যাল পয়েন্টে, তখন টিটা হয়ে যাবে সংকট তাপমাত্রা, বিটা হয়ে যাবে কি সংকট আয়তন। অর্থাৎ যদি তুমি এই 2 নং সমীকরণ ডিপি বাই ডিবি 0 বলো, তাহলে ডান পক্ষে টি এর পরিবর্তে লিখবো টিসি, আর বি এর পরিবর্তে লিখবো কত? ভিসি। আমরা এটাই করতেছি 2 নং সমীকরণে পাই। তাহলে আমরা পরবর্তী স্লাইডে বিষয়টা দেখাচ্ছি, কেমন? লক্ষ্য করো, যে পুরো স্লাইডটা আমরা একটু শো করে নিই, তারপর ব্যাখ্যা করব। লক্ষ্য করো, তাহলে এখানে আমরা 0 বসাচ্ছি। 0 যখন বসাবো তখন এটা কিন্তু সাধারণ বিন্দুতে নয়, এটা এখন কোন বিন্দুতে? ক্রিটিক্যাল পয়েন্টে। ক্রিটিক্যাল পয়েন্টের তাপমাত্রা ছিল আগে টি, এখন লিখতে হবে কত? টিসি। আর আয়তন ছিল কত? ভি, এখন লিখতে হবে কত? ভিসি। সুতরাং 2a বাই ভি সি কিউব পক্ষান্তর করে নিয়ে আমরা 3 নং সমীকরণ হিসেবে এটাকে ধরলাম। এবার 2 নং সমীকরণকে আবার অন্তরীকরণ করব, যেটা একবার অন্তরীকরণ করা হয়েছে এটাকে আবার অন্তরীকরণ করবে, অন্তরীকরণ 2 বার অন্তরীকরণ। তাহলে তোমরা অন্তরীকরণটা দেখে নিবে, এটা পারবে। ডি স্কোয়ার পি বাই ডিবি স্কোয়ার ইকুয়াল এর ডান পক্ষের যেটা দুইটা রাশি, এটা তোমরা করতে পারবে আশা করি। তাহলে এখন আবার সংকট বিন্দুতে তোমার ডি স্কোয়ার পি বাই ডিবি স্কোয়ার এই রাশির মান 0, তখন আবার টেম্পারেচারের মান কত হবে? টি সমান টিসি, বি সমান বিসি। তাহলে 4 নং সমীকরণে যদি এই অংশটা 0 লিখি, তাহলে তোমার এখানে টির পরিবর্তে টিসি, বির পরিবর্তে বিসি। তাহলে আমার 5 নং সমীকরণ আকারে আরেকটা সমীকরণ আমরা এখানে পাবো। ঠিক আছে, এখন 5 ও 6, 5 ও 3 নং দ্বারা ভাগ করি। এই যে এখানে 5 নং সমীকরণকে এই 3 নং সমীকরণ দ্বারা ভাগ করবো। আমার টার্গেট হচ্ছে টিসি, ভিসি এবং পিসি এই তিনটে ধ্রুবকের মান বাইর করা। তাই বিভিন্ন কৌশল প্রয়োগ করে আমরা এই ধ্রুবক রাশিগুলোর মানগুলা বের করবো। 5 নংকে 3 নং দ্বারা ভাগ করতেছি, তোমরা একটু করবা। ঠিক আছে, কাগজে কলমে যদি করো তাহলে ধারাবাহিকতা বুঝতে পারবা। তাহলে এটা হলো 5 নং সমীকরণের বাম পক্ষ, আর এটা হলো 3 নং সমীকরণের বাম পক্ষ। তাহলে গুণ করলে উল্টে যাবে।
ঠিক একই রকম ডান পক্ষ একই রকম উল্টে যাবে। তাহলে এখানে বেশ কিছু রাশি কাটাকাটি যায়, কাটাকাটি যাওয়ার পরে আমাদের যা থাকে সেটা আমরা লক্ষ্য করি। 3/BC থাকে বাম পক্ষে, আর এই পাশে থাকে 2/BC মাইনাস বি। তোমরা এটা নিজেরা যখন করবে আশা করি এটা বুঝতে পারবে। আচ্ছা, এরপরে লক্ষ্য করে আমরা এখানে আড়াআড়ি গুণ করে নিলাম, গুণ করে বির রাশিগুলোকে এক পাশে নিয়ে আসলাম, তারপরে বিসির মানটা বের করলাম, অর্থাৎ বিসি ইকুয়াল কত 3B। দেখো একটা সংকট দুর্ভকের মান আমরা পেয়ে গেছি, অর্থাৎ সংকট আয়তন বিসি সমান 3B, এটা আমরা পেয়ে গেলাম। আমাদের আরো দুইটা রাশির মান বের করতে হবে, একটা হলো টিসি আর একটা হলো কত পিসি। এখন আসুন, এই যে বিসি এর মান, এটা 3 নং সমীকরণ, তোমাদের খাতা নিশ্চয়ই লেখা আছে, সেখান থেকে দেখো এই 3 নং সমীকরণ, সেটা যদি আমরা বসাই তাহলে বিসির পরিবর্তে এটা হলো 3 নং সমীকরণটা, যেটা এখন দেখতে পাচ্ছ 2a/BC কিউব সমান RTC/BC মাইনাস বি। এই যে অংশটুকু, এটা 3 নং সমীকরণ। তাহলে এখানে আমরা বিসির পরিবর্তে কত বসাবো? বিসির পরিবর্তে বসাবো কত 3B। দেখো বিসির দুই জায়গায় আছে, দুই জায়গায় 3B বসালাম। তাহলে 3B বসানোর পর একটু ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করলে টিসির মানটা বের হবে। এই ক্যালকুলেশন তোমরা নিজেরা পারবে। টিসি ইকুয়াল 8a/27 RB। তাহলে আমার আরেকটা ধ্রুবক রাশি মান পেয়ে গেলাম, সংকট তাপমাত্রা টিসি সমান 8a/27 RB। তাহলে দুইটা পেয়ে গেলাম, আর আছে কয়টা? একটা, সেটা হচ্ছে কি পিসি। তাহলে এবার পিসি বের করবো। খেয়াল করো, এখন এই বিসি ও টিসির মানে 1 নং সমীকরণে বসাই দেবে, তোমাদের খাতা নিশ্চয়ই লেখা আছে। তাহলে 1 নং সমীকরণটা হচ্ছে এটা, পিসি সমান RTC/BC মাইনাস বি মাইনাস a/BC স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা যদি টিসির মান এবং বিসির মানগুলো বসায় ক্যালকুলেশন পর্যায়ক্রমে করবে, এটা আর আমি দেখানোর প্রয়োজন নেই, তোমরা এগুলো পারবে। তাহলে পিসি মান আছে a/27 বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে সংকট চাপ পিসি সমান a/27 বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একেবারে আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আমার মনে হয় আমরা খুব ভালোভাবে আমাদের যে আলোচনার বিষয়গুলো আছে সেটা আমরা বুঝতে পেরেছি। তোমাদের নিশ্চয়ই বিষয়গুলো ভালো লাগবে। তো আমরা তোমরা শুরু থেকে অনেকক্ষণ যাবৎ আমার সাথে সংযুক্ত ছিলে, আমি সেজন্য তোমাদের কাছে কৃতজ্ঞ। এবং আমরা আজকের মতো আমাদের ক্লাস থেকে তাহলে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আগামী সপ্তাহে তোমাদের ক্লাসের প্রতীক্ষা নিয়ে আজ বিদায় নিচ্ছি। যদি আমি আবার একটু কথা বলি, যদি তোমাদের কারো এখানে বুঝতে কোনো আইটেম সমস্যা মনে করো, তোমরা দয়া করে কমেন্টে সেটা জানাবে। আমরা এখন না দিতে পারলেও আমি যখন পরে দেখব আমি সেটা রিপ্লাই করব, কেমন? আর আমার বিশ্বাস আমরা প্রথম অধ্যায় যেভাবে সাকসেসফুলি শেষ করেছি, দ্বিতীয় অধ্যায় আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আগামী আর একটা ক্লাস লাগবে এখানে, গাণিতিক কার্যাবলী, থিওরি আর অল্প একটু আছে, বয়েলের তাপমাত্রা নামে একটা আইটেম আছে, সেটা আলোচনা করব। তারপরে আমাদের গাণিতিক কিছু কাজ দেখাবো, আগামী ক্লাসটা মূলত এগুলো নিয়ে করবো। তাহলে আমাদের এই অধ্যায়টাও শেষ হয়ে যাবে। দেখো, আমাদের কলেজ বন্ধ ছিল, ঠিক আছে, ক্লাস হয় নাই, ঠিক আছে, কিন্তু দেখো আমরা যে অনলাইনে যে প্রক্রিয়ায় গেছি, আমরা কিন্তু দুইটা অধ্যায়, পূর্ণ অধ্যায় শেষ করে ফেলেছি। আমরা যদি আরো 2-1 সপ্তাহ ক্লাস নেওয়ার সুযোগ পাই, তাহলে দেখবে আমাদের তাপ ও তাপগতিবিদ্যা অধ্যায়ের একেবারে অনেক দূর আমরা শেষ করে ফেলতে পারবো। তাহলে তোমাদের উপর একটু প্রেশারও কমে যাবে, তাই না? আসলে তোমাদের কাছ থেকে ফিডব্যাক নিতে পারি না, তোমরা কি এই জিনিসগুলো যে ক্লাসগুলো হচ্ছে এগুলো কি বাসায় আলোচনা করতেছো তো, আর বাসায় পড়তেছো তো? পড়বে, কিন্তু দেখবে হয়তো বা এমন হতে পারে তোমাদের টেস্ট পরীক্ষা হয়তো বা অনলাইনে নিয়ে ফেলবে। এখন আগাম বলছি না, হয়তো বা এই প্রক্রিয়া আমাদের চিন্তা ভাবনা আছে। তাই এই অনলাইন ক্লাসগুলো যেভাবে হচ্ছে এগুলো থেকেই আমরা পরীক্ষার প্রশ্ন দেবো, তোমরা অনলাইনে পরীক্ষা অ্যান্সার করবে। তো যাই হোক, সেই বিষয়ে আজকে কথা বলছি না, ইঙ্গিত দিয়ে রাখলাম, পড়ো, কেমন? তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।